ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আবদুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো বর্তমান সরকার আগামী অর্থবছর থেকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বা সুরক্ষাতে কী ধরনের পরিবর্তন আনছে এটি নিয়ে। আপনারা জানেন যে সমাজের দরিদ্র, নিম্ন আয় বা সমস্যায় রয়েছে এরকম মানুষকে সামাজিক নিরাপত্তা দিয়ে সরকার একটি সুরক্ষা মধ্যে রাখে সবসময়। এটি বাংলাদেশে অনেক দিন ধরেই রয়েছে, কিন্তু এই সরকার সেটিকে একটু পরিবর্তন করে নতুনভাবে উপস্থাপন করা বা মানুষকে সুরক্ষা দেওয়ার পরিকল্পনা নিয়েছে, যেটি আগামী অর্থবছর থেকেই কার্যকর করা হবে। এরকম পরিকল্পনা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই যে নতুন পরিকল্পনা, সেখানে সরকার কি ভাবছে এবং জনগণ কি ধরনের সুরক্ষা পাবে এই নিয়ে টিভিএসে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাশেম। আমরা তার কাছ থেকে শুনবো সরকারের এই সুরক্ষার কার্যক্রমের মধ্যে কি কি থাকছে। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি একটা কাঠামোগত পরিবর্তন আনতে যাচ্ছে। আসলে এই পরিবর্তনটি কেমন হবে? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলছেন যে এই সরকার আমাদের যে সোশ্যাল সেফটি নেট সিস্টেম আছে সেখানে কিছু চেঞ্জ আনতে চাচ্ছে। তো সেই চেঞ্জটা আসলে কিছু না, এটা হলো একটা মেজর ওভারহোলিং সরকার করতে যাচ্ছে। যে আপনি যদি দেখেন যে আমাদের এখন কি আছে, আমাদের কিন্তু শিশু যখন তার মায়ের পেটে থাকে, গর্ভে থাকে, তখন থেকেই নিরাপত্তা ব্যবস্থা আছে। যে মাতৃত্বকালীন ভাতা একটা আছে। এরপরে শিশু জন্মের পর ল্যাকটেটিং মাদার, যেসব দরিদ্র মায়েরা সন্তান প্রসবের পর বাচ্চাদের যে সময়টাতে তারা দুধ খাওয়ান, এই সময় একটা ভাতাও কিন্তু পান ল্যাকটেটিং মাদার। এরপরে আপনার এখন আমাদের নারী শিক্ষার্থীদের জন্য স্টাইফেন্ড আছে। এরপরে আপনার বয়স্ক ভাতা আছে জীবনের শেষ প্রান্তে। কিন্তু এগুলি সমন্বিত না, এক একটা এক এক মন্ত্রণালয় দিচ্ছে, কে পাচ্ছে না, কার প্রয়োজন, এগুলা কোনো সিস্টেমের মধ্যে এখন আমাদের নেই। তো এই বিএনপি সরকারের অন্যতম একটা ইস্যু হলো যে তারা যে সোশ্যাল সেফটি নেট আমাদের যে সিস্টেমটা আছে এটাকে তারা সোশ্যাল সিকিউরিটিতে কনভার্ট করে ফেলবে। এবং এই সোশ্যাল সিকিউরিটি যেটা যে আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি প্রায় 18-19 বছর যুক্তরাজ্যে ছিলেন, এবং সে কারণে এই ধনী দেশগুলোতে যে ধরনের সোশ্যাল সিকিউরিটি সিস্টেম আছে, ওনার চিন্তা চেতনায় সেরকম সোশ্যাল সিকিউরিটিটাই উনি বাংলাদেশে এস্টাবলিশ করতে চান, যেটা আগামী বাজেট বক্তব্যে সেটার রূপরেখা অর্থমন্ত্রী তুলে ধরবেন যে আমরা সোশ্যাল সিকিউরিটিতে কীভাবে যাব এবং এই সোশ্যাল সিকিউরিটি বলতে এখানে কি থাকবে। তো এখানে আমরা যেটুকু জানতে পারছি যে সোশ্যাল সিকিউরিটি মানে একটা শিশু জন্মের আগে সে যখন তার মায়ের পেটে থাকবে, গর্ভে থাকবে, তখন থেকে ওই মা সরকার থেকে কোনো না কোনো সুবিধার মধ্যে সে থাকবে। এবং এই শিশুটা জন্মের পরে সে যখন মায়ের দুধ খাবে, তখন তার জন্য একটা বেনিফিট থাকবে, রাষ্ট্রীয় বেনিফিট। যখন সে এডুকেশন লাইফে, শিক্ষা জীবনে প্রবেশ করবে, তখন তার জন্য স্টাইপেন্ড থাকবে। শিক্ষা জীবন শেষ, এরপরে সে কর্মজীবনে প্রবেশ করবে, সেটা হলো চাকরি হোক বা বিজনেস হোক। যদি কোনো শিক্ষার্থী তার কর্মজীবন শেষ করলো, তারপরে তার জন্য উপযুক্ত প্রশিক্ষণ ব্যবস্থা থাকবে। এবং কেউ কর্মরত অবস্থায় তার চাকরি চলে গেল, 3 মাস 6 মাস বেকার, তাহলে তার জন্য একটা বেকার ভাতা থাকবে। এরপরে যখন তার অবসর লাইফ, বয়স্ক ভাতা আমাদের দেশে এখনও আছে এবং প্রায় 59 লাখ লোক বয়স্ক ভাতা পায়। তো এরকম অবসরকালীন সময়েও তার জন্য একটা ভাতা থাকবে। এবং মোট কথা হলো যে মৃত্যু পর্যন্ত তার জন্য একটা জন্মের আগে থেকে, দোলনা থেকে কবর, মানে এই মায়ের পেট থেকে, গর্ভ থেকে তার মৃত্যু পর্যন্ত তার জীবনের যে বিভিন্ন স্তর, প্রত্যেকটা স্তরে তার জন্য রাষ্ট্রীয় সিকিউরিটি ব্যবস্থা থাকবে। সেটা কিন্তু দেশের সব মানুষ যে এখনই পেয়ে যাবে সেটা না। যারা ভালনারেবল, যাদের প্রয়োজন,
তাদের প্রত্যেককেই হচ্ছে এই সুবিধার মধ্যে সরকার আনতে চায়। এটাই হলো এই যে আপনি যে জনগোষ্ঠীর কথা বললেন, ভার্নারেবল বা যাদের পাওয়ার প্রয়োজন, এদেরকে চিহ্নিত করা বা এই পুরো জনগোষ্ঠীকে এই সুবিধার মধ্যে নিয়ে আসতে কোনো টাইম ফ্রেম কি সরকার ঠিক করেছে কিনা, বা চিহ্নিত করার কোনো কৌশল ঠিক করেছে? দেখেন যে সরকারের এই বর্তমান সরকারের যে ফ্ল্যাগশিপ প্রজেক্ট যেটা হচ্ছে ফ্যামিলি কার্ড তারা শুরু করেছে। তো ফ্যামিলি কার্ডে হলো আপনার এই আগামী অর্থ বছরে তারা হচ্ছে 41 লাখ লোককে এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবে। এর পাশাপাশি তো কৃষক কার্ড দিচ্ছে, খাল খনন কর্মসূচি, এগুলি প্রত্যেকটাই বাড়াচ্ছে। কিন্তু একই সাথে এখন এই যে এই ফ্যামিলি কার্ডটা কিন্তু হচ্ছে যে আমাদের দেশে এখন যে হচ্ছে বিভিন্ন সোশ্যাল সেফটি নেট আছে সেরকমই একটা প্রকল্প। হ্যাঁ, এখানে হয়তো টাকার পরিমাণ বেশি, মাসে 2,500 টাকা করে পাবে, কিন্তু এটা হচ্ছে বিচ্ছিন্ন একটা হলো ইনিশিয়েটিভ। কিন্তু সরকার যে ফ্যামিলি কার্ডের যে পলিসিটা সরকার করছে সেখানে কিন্তু বলা আছে যে সরকার 2032 সালের মধ্যে এই ফ্যামিলি কার্ডটাকে হচ্ছে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি কার্ডে রূপান্তর করতে চায়। হ্যাঁ, এই কার্ডটাই একসময় হচ্ছে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি কার্ড হয়ে যাবে, তখন আর ওই বয়স্ক ভাতা, বিধবা ভাতা এসব কিছু থাকবে না। প্লাস হলো যে সরকারের আরেকটা ইনিশিয়েটিভ আছে যে এই ওয়ান সিটিজেন ওয়ান অ্যাকাউন্ট, যে প্রত্যেকটা মানুষের একটা করে আইডি থাকবে, তার হচ্ছে জন্মের সময় থেকেই তার একটা হচ্ছে আইডি তৈরি হবে, সেটা তার মৃত্যু পর্যন্ত থাকবে। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এই ধরনের আছে, এবং এই অ্যাকাউন্টেই হলো যে আপনার সে হলো কখন কোন এজে আছে, তার কি প্রয়োজন, সেই জিনিসটা কিন্তু বোঝা যাবে। ফলে এখন যে বিচ্ছিন্নভাবে বা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জন বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছে, বা যারা পাচ্ছে তার সে ভালনারেবল অনেকেই পাচ্ছে না, এই জিনিসগুলোর যে ল্যাকিংস আছে সেটা কিছুটা হয়তো কমবে। কিন্তু এখানে একটা মন্ত্রণালয়গুলোর মধ্যে একটু হচ্ছে দ্বন্দ্ব তৈরি হয়েছে। সেটা হলো যে যেমন সোশ্যাল সিকিউরিটি বা হচ্ছে সোশ্যাল সেফটি নেট, এটা বেসিক্যালি তো হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু এবং এখন যেসব কর্মসূচি আছে তার বড় অংশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এটা বাস্তবায়ন হয়ে থাকে। কিন্তু যখন হচ্ছে এই ওয়ান পারসন ওয়ান অ্যাকাউন্ট, এই বিষয়টা সরকার চালু করতে চাচ্ছে, এবং এটা নিয়ে এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়ের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে। আইসিটি মন্ত্রণালয় চায় যে এটা যেহেতু হচ্ছে এটা হলো তথ্য প্রযুক্তির ইস্যু, একটা অ্যাকাউন্ট তৈরি করা এবং সেটা মেনটেন করা, তো সুতরাং এটা তাদের অধীনে থাকবে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ছাড়তে চাচ্ছে না। তো যাই হোক, এটা যেহেতু সরকারের খুবই হচ্ছে এই প্রাথমিক পর্যায়ে ইনিশিয়েটিভ, এগুলো নিশ্চয়ই সমাধান হবে। না, আমরা তো দেখি যে মা শিশুদের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, আমরা দেখি দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তার জন্য আপনার খাদ্য মন্ত্রণালয়, ইভেন বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমেও কিছু খাদ্য ত্রাণ মন্ত্রণালয় আছে, অনেক মন্ত্রণালয় আছে, তারাও নানান ধরনের সহযোগিতার কাজ করে। এগুলো নিশ্চয়ই সমন্বয় প্রয়োজন হবে যখন আপনার একজন ব্যক্তি এবং তার একটা অ্যাকাউন্ট এই ধরনের কর্মসূচি চালু হবে। তো এটা তো সময়েরও প্রয়োজন, কিন্তু এই সরকার আপনি যে বলছেন যে 32 সাল, কিন্তু তাদের টেনুরের মধ্যে তারা কি করতে চায় সেরকম কোনো কিছু কি আপনি দেখেন? যে এই সরকার আসছে হচ্ছে ফেব্রুয়ারিতে, এবং আগামী জুনে তাদের বাজেট। তো এই বাজেট বক্তব্যের মধ্যে তারা একটা রূপরেখা দিবে যে তারা হচ্ছে কিভাবে এই সোশ্যাল সিকিউরিটি সিস্টেমে তারা হচ্ছে যাবে আগামী 5 বছরে। তো এই সরকার হচ্ছে 26 সালে আসছে, ফলে তাদের হচ্ছে 31 সাল পর্যন্ত সম্ভবত 5 বছর হয়। তারা 26 সালের শুরুতে এসেছে, ফলে তারা 30 সাল পর্যন্তই তো তাদের 5 বছর। আচ্ছা, 30 সাল পর্যন্ত তাদেরই, কিন্তু তারা এই সময়ের মধ্যে এটা যতটা পারে তারা এগিয়ে নিয়ে যাবে। দেখেন যে সরকারগুলি যখন কাজ করে, সরকারগুলি জনকল্যাণেই কাজ করে, কিন্তু তার মধ্যে হচ্ছে পলিটিক্স থাকে। প্রত্যেকটা নির্বাচিত সরকারের প্রত্যেকটা কাজের পিছনেই পলিটিক্স রয়েছে, সেটা হচ্ছে ধর্মীয় বিষয় হোক অথবা হচ্ছে এই ধরনের সোশ্যাল সিকিউরিটি ইস্যু হোক। তো এমন হতে পারে যে আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারের শেষ সময় 24 সালের নির্বাচনের আগে তারা হচ্ছে এই ইউনিভার্সাল পেনশন স্কিম তারা হচ্ছে চালু করবে, এবং এটা কিন্তু অনেকটা তড়িঘড়ি করে চালু করা হয়েছে তখন, যেহেতু নির্বাচন চলে আসছে। নির্বাচনের আগে সরকার জনগণকে প্রতিশ্রুতি দিতে চায় যে আমরা এটা চালু করছি, আমরা যদি আবার ক্ষমতায় আসি তোমরা সবাই পেনশনের মধ্যে থাকবা। সেরকম হচ্ছে বিএনপি সরকারের এরকম টার্গেট হতে পারে যে তারা তাদের মেয়াদের মধ্যে এটা যতদূর সম্ভব এগিয়ে নিয়ে যাবে, এবং এরপরে পরবর্তী নির্বাচনে তারা জনগণকে বোঝাইতে পারবে যে আমরা যদি আবার ক্ষমতায় আসি তাহলে আমরা এই সুবিধাটা যেটা আমরা অলরেডি শুরু করছি সেটাকে সামনে আরও
অনেক দূর পর্যন্ত আমরা এগিয়ে নিতে পারবো। জনাব আবুল কাসেম, আপনার কাছে আমার শেষ কোশ্চেন। আমরা তো দেখছি প্রতি বছরই এই সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকারের বরাদ্দ থাকে। আপনি যে পরিকল্পনার কথা বলছেন সেই পরিকল্পনায় কি সরকারের ব্যয় বাড়বে কিনা, এটি একটি। আরেকটি হচ্ছে যে আপনি উন্নত বিশ্বের কিছু উদাহরণের কথা বলেছেন এবং বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী একটি উন্নত দেশে অনেক বছর ধরে ছিলেন এবং উনি সেই অভিজ্ঞতাটা বাস্তবায়ন করতে চান। আমরা অনেক দিন ধরেই দেশের আলোচনার মধ্যে শুনে আসছি যে আসলে মানুষকে যদি আপনি সুযোগ সৃষ্টি করে দেন, তার যদি শিক্ষা, তার যদি দক্ষতা উন্নয়ন হয় এবং সে যদি সুস্বাস্থ্য নিশ্চিত হয়, তাহলে মানুষ নিজের হচ্ছে স্বনির্ভর হতে পারে। তাকে আপনার এরকম নগদ যে সহযোগিতা, এটি খুব বেশি করার প্রয়োজন হয় না। এইখানে কি সরকারের কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা? দেখুন, আপনি এটা একটা বিরাট ব্রড কোশ্চেন হয়ে গেছে, তবু আমি একটু বলি যে এই যে বর্তমান সরকারের যেটা প্ল্যান, এটা কিন্তু যে বাংলাদেশে একদম নিউ কনসেপ্ট তা নয়। এটা আওয়ামী লীগ সরকারও এই ধরনের একটা প্ল্যান ধরে তারা আগাচ্ছিল এবং 2015 সালে আমাদের যে সোশ্যাল সেফটিনেট স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছিল, সেখানে ইউকের একটা প্রতিষ্ঠান সেখানে হচ্ছে কারিগরি এবং আর্থিক সহায়তাও দিয়েছিল। সেখানে কিন্তু হচ্ছে যে এই ইউনিভার্সাল যে সিকিউরিটি সিস্টেম, সোশ্যাল সিকিউরিটি সিস্টেম, সেটা কিন্তু হচ্ছে চালু করার কথা সেখানে বলা ছিল এবং এটা হচ্ছে যে নাম হচ্ছে আপনার লাইফ সাইকেল অ্যাপ্রোচ। এই যে আপনি একদম গর্ভকালীন সময় থেকে মৃত্যু পর্যন্ত যে আপনার পুরা যে জীবনচক্র, সেখানে আপনি যখনই বিপদে পড়বেন রাষ্ট্র আপনাকে সুবিধা দেবে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে জনগণকে স্বাস্থ্য, শিক্ষা এবং হচ্ছে প্রশিক্ষণের সুযোগ সুবিধা দিলে যে জনগণের হচ্ছে সহযোগিতা লাগবে না, এটা কিন্তু ঠিক না। কারণ আপনি দেখেন যে আমাদের এশিয়ার দেশগুলোর মধ্যে, আমি রিপোর্টটা করতে যেয়ে দেখেছি যে দক্ষিণ কোরিয়া এবং হচ্ছে জাপানেও কিন্তু এই ধরনের এই লাইফ সাইকেল অ্যাপ্রোচ অফ সোশ্যাল সিকিউরিটি সেটা কিন্তু চালু আছে। এবং আপনি যখন দেখবেন যে আমেরিকান সিটিজেনরা, আমরা যাদেরকে হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি দক্ষ লোক মনে করি এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, সেখানে শিক্ষার মান ভালো, সেখানে স্বাস্থ্যসেবার মান ভালো, সেখানেও কিন্তু সোশ্যাল কার্ড আছে। এবং একটা বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে সে হচ্ছে মাসে মাসে সরকার থেকে তার বাপ মা টাকা পায়। হ্যাঁ, সেটা হচ্ছে ইউকেতেও আছে, বিভিন্ন দেশে এবং নর্ডিক কান্ট্রিগুলো, ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশে আছে। সুতরাং যে আমি হচ্ছে ধরুন একটা দরিদ্র ঘরে জন্ম নিছি, আমার হচ্ছে দেশে চিকিৎসা ব্যবস্থা ভালো 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 স্কুল কলেজ আছে, কিন্তু সেখানে পড়ানোর মতো যদি আমার বাপ মায়ের সামর্থ্য না থাকে, তো তাহলে হচ্ছে আমি আসলে পড়বো কীভাবে? সেটা একটা বিষয়। বা একটা বাচ্চা জন্ম নিয়েছে, সেই বাচ্চাকে পুষ্টিকর খাবার দেওয়ার শক্তি যদি হচ্ছে তার গার্ডিয়ানের না থাকে, সামর্থ্য না থাকে, তাহলে ওই বাচ্চা পুষ্টিটা পাবে কোথা থেকে? তো সরকারের কিন্তু এটাই যে সরকার যে তাকে হচ্ছে বিরাট কিছু করে দিচ্ছে এইসব সহযোগিতা দিয়ে, যে সরকারের যেসব সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম আছে, এর মধ্যে কিন্তু এক্সপেন্সিভ প্রোগ্রাম শুধুমাত্র এই ফ্যামিলি কার্ড যেটা চালু হলো মাসে 2,500 টাকা করে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এগুলি 750 টাকা করে। এবং এখন যে 750 টাকায় তো আসলে আপনার 150 টাকা হালি, 150 টাকা ডজন ডিম, তাতে আপনি হচ্ছে 5 ডজন ডিম কিনতে পারেন আর কি, মানে 60টা ডিম কিনতে পারেন। দিনে 2টা ডিম খালেই আপনার হচ্ছে পুরাটা শেষ হয়ে যাচ্ছে। ফলে তবু হচ্ছে যে রাষ্ট্র যে তার নাগরিক, যে তার একটা দুর্বল নাগরিক বা তার প্রয়োজনে রাষ্ট্র তার পাশে থাকছে, এটাই কিন্তু সোশ্যাল সিকিউরিটির একটা মেন থিম। যে রাষ্ট্র তাকে, একজন বিপদগ্রস্ত নাগরিককে রাষ্ট্র হচ্ছে দূরে ঠেলে দিচ্ছে না, রাষ্ট্র তার পাশে থাকছে। এটাই হলো সোশ্যাল সিকিউরিটির মেন ইস্যু এবং সরকার সেটা করছে। আর আপনি যেটা বলছেন যে স্বাস্থ্য শিক্ষার কোয়ালিটি আমাদের এখানে খুব খারাপ। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারে আছে যে তারা জিডিপির 5%, এই দুইটা খাতে 5% করে 10% এখানে অ্যালোকেশন দিবে, কিন্তু আমরা দেখছি যে তাদের জিডিপির যে 1.5-2% অ্যালোকেশন দেয়, সেটাই তারা আসলে খরচ করতে পারে না। এবং এই দুইটা খাতে, স্বাস্থ্য এবং শিক্ষায়, খরচ বলতে হচ্ছে যে শুধু বিল্ডিং হয়, যন্ত্রপাতি কেনা হয়, কিন্তু সেগুলি কোনো ব্যবহার নাই, রোগীরা কোনো হচ্ছে ট্রিটমেন্ট পায় না। এবং সরকারি স্কুলগুলোতে, সরকারের যে প্রাইমারি স্কুল, সেখানে আসলে পড়াশোনা বলতে কোনো কিছু নাই। সরকারি হাই স্কুলগুলি ভালো আছে, কিন্তু প্রাইমারি স্কুলে পড়াশোনা বলতে কিছু নেই। আপনি যদি ঢাকা শহরেই দেখেন যে প্রাইমারি স্কুলে কোনো বাচ্চারা সেখানে পড়তে যায় না, তার পাশে একটা ছোটো কিন্ডার গার্ডেন, সেখানে কিন্তু অনেক বাচ্চারা লাইন দিয়ে পড়তে যাচ্ছে। এবং অনেক গরিব ফ্যামিলিও তার বাচ্চারে হচ্ছে কিন্ডার গার্ডেনে দিচ্ছে, কারণ সেখানে একটু বাচ্চাদের প্রতি যত্ন নেওয়া হয়, সেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকে, যেটা সরকারি স্কুলগুলোতে নাই। এখন সরকারের উচিত যে শিক্ষা এবং স্বাস্থ্যের গুণগত মান উন্নয়ন করা। সেটা আপনার মনে আছে যে আগের সরকারের অর্থমন্ত্রী মুস্তফা কামাল, তিনি তার বাজেট বক্তব্যে বলছিলেন যে শিক্ষার মান উন্নয়নে আমরা প্রয়োজনে বিদেশ থেকে টিচার ভাড়া করে নিয়ে আসবো। হ্যাঁ,
হ্যাঁ, বিদেশ থেকে টিচার আনেন না, দেশেও কিন্তু অনেক শিক্ষিত লোক আছে যাদেরকে হচ্ছে শিক্ষায় শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। প্লাস হলো যে শিক্ষার যে সিলেবাসের যে রাজনৈতিকীকরণ, সরকার চেঞ্জ হলে যে সিলেবাস চেঞ্জ হয়, সেখান থেকে ফিরে আসতে হবে। এই ছোটো ছোটো বাচ্চাদের হচ্ছে বিকৃত ইতিহাস শিখে তাদেরকে হচ্ছে একটা দলের পক্ষে টানার যে সরকারগুলোর একটা টেন্ডেন্সি থাকে, সেখান থেকে সরে আসতে হবে এবং আধুনিক বিশ্ব যে ধরনের শিক্ষা গ্রহণ করে সেই ধরনের শিক্ষার সিলেবাস প্রণয়ন করতে হবে। আপনি বলেন যে ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে সেখানে এখনও উর্দু, সংস্কৃত, পালি এসব হচ্ছে সাবজেক্ট রয়েছে এবং ডিপার্টমেন্ট রয়েছে, এগুলি আসলে কেন দরকার রয়েছে? এখানে ওই শিক্ষকদের চাকরি রক্ষা করে এবং প্রতি বছর সেখান থেকে যে ছেলেরা বেরোচ্ছে তাদের কিছু লোককে আবার টিচারদের নিয়োগ দেওয়ার জন্যই কিন্তু এগুলো রয়ে গেছে। সরকারকে এখান থেকে বের হয়ে আসতে হবে। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা নতুন সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিকল্পনা বিষয়ে আবুল কাশেমের কাছ থেকে শুনছিলেন। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।